নমস্কার বন্ধুরা, চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ৭২ নম্বর পর্ব নিয়ে। যারা অবশ্যই এটা নতুন পড়ছেন তারা আমার আগের গল্প আমার তুমি অবশ্যই গোটাটা শুনে নেবেন, ওটার সাথে এটা যুক্ত, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে। শুরু করছি। রাত্রি বড় টেলিভিশনের পর্দায় এত সব মিথ্যে খবর শুনে এইসব কথা ঘটনাগুলো রাত্রি তো চরমতম দুঃস্বপ্নেও কল্পনাতীত। যেই ঘটনাগুলো আজ তার জীবনের চরম সত্য হয়ে উঠেছে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! আজ একরাশ মিথ্যে তার জীবনের সবথেকে বড় সত্যি হয়ে দাঁড়িয়েছে। রাত্রি যেন এই মিথ্যের জালে ক্রমশই হারিয়ে ফেলছে নিজেকে। তার সমস্ত অনুভূতি, সমস্ত অভিব্যক্তিরা যেন আজ ভাষা হারিয়েছে। তার আশেপাশে সব কিছুই যেন মিথ্যে। হাজার হাজার মিথ্যের ভিড়ে যেন ঢাকা পড়ে গেছে সত্যেরা। এমন এক মিথ্যের চাদর তাকে ঘিরে ধরেছে, যার উৎসটুকুও তার জানা নেই। রাত্রির মন মস্তিষ্কে বিরাজিত সেই প্রবল শূন্যতার প্রাচীর ভেদ করে যেন দূরদর্শনের ওই তীক্ষ্ণ শব্দগুলোও প্রবেশ করতে পারছে না। কত মিনিট, কত ঘন্টা সে ওইভাবেই অতিবাহিত হয়ে গেল, রাত্রি অনুভব পর্যন্ত করতে পারল না। রাত্রির দৃষ্টি ওই রঙিন পর্দায় নিবদ্ধ, আর মন মস্তিষ্ক দুই যেন ক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। রঙিন পর্দার ওপারে ভেসে থাকা তীক্ষ্ণ শব্দমালা তার গোটা লিভিং রুমটায় বারবার ধ্বনিত হচ্ছে। তবু যেন রাত্রি আশেপাশে বিরাজ করছে এক অসীম নিস্তব্ধতা। হঠাৎ এই নৈশব্দ ছিন্ন করে বেজে উঠল রাত্রির ফ্ল্যাটের কলিং বেল। সেই শব্দে রাত্রি যেন চমকে উঠল। আপনা থেকেই হয়তো তার অজান্তেই অস্ফুটে নির্গত হলো একটা ছোট্ট শব্দ, নিশীথ। সর্বশান্ত, পরাহত, স্থবির এক মূর্তির ন্যায় বসে থাকা নিশ্চল নিষ্প্রাণ রাত্রির অন্তরে যেন হঠাৎ জেগে উঠল প্রাণের স্পন্দন। ক্রমেই ভেঙে চুরে হয়ে যাওয়া তার মনটা যেন বারবার কাছে পেতে চাইছিল তার নিশীথকে। মিথ্যের অতলে হারিয়ে যেতে যেতে রাত্রি যেন আঁকড়ে ধরতে চাইছিল তার ভালোবাসার শেষ সম্বলটুকু, নিশীথ। রাত্রি প্রায় তড়িৎ বেগে ছুটে গেল দরজার কাছে। আয় হলে চোখ রাখার বিলম্বটুকুও যেন বড্ড দুরূহ মনে হলো তার। যাকে দেখার আশায় রাত্রি একদম দ্রুত হাতে দরজা খুলে দাঁড়ালো, সামনের ব্যক্তিটিকে দেখে তার সেই আশা ব্যর্থ হলো। সামনে নিশীথ নয়, রোয়ান দাঁড়িয়ে আছে। রাত্রির বিষণ্ণ চোখ দুটো যেন আরও কিছুটা বিষাদের ছায়া ঘনালো। রাত্রি কোনো কথা না বলে ধীর পায়ে আবার লিভিং রুমে ফিরে এসে সোফায় বসল। রোয়ানও রাত্রিকে অনুসরণ করে এসে তার ঠিক পাশে বসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি ফোনটা কেন রিসিভ করছিলে না রাত্রি? সকাল থেকে কতবার তোমাকে ফোন করেছি জানো? এই নিউজগুলো তো। এতদূর বলি রোয়ান একটু থেমে তাকালো ঘরে চলতে থাকা টেলিভিশনটার দিকে। প্রবল একটা বিরক্তির ছাপ প্রকট হয়ে উঠল রোয়ানের অভিব্যক্তিতে। সামনের সেন্টার টেবিলে রাখা রিমোটটা তুলে নিয়ে টিভিটা বন্ধ করে দিয়ে অসম্ভব বিরক্তিকর সুরে রোয়ান বলল, তুমি এইসব মিথ্যে খবরগুলো কেন দেখছো রাত্রি? এদের কাজই হলো যে কোনো একটা প্রসঙ্গ নিয়ে তাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা। রাত্রি কোনো উত্তর দিল না। যেমন নিশ্চুপ নিশ্চল হয়ে বসেছিল তেমনই বসে রইল। রোয়ান শান্ত কণ্ঠে বলল, রাত্রি, আমি জানি সবটা সহজ নয়, কিন্তু তার মানে এই নয় যে তুমি এইভাবে ভেঙে পড়বে। এখন কিন্তু ভেঙে পড়ার সময় নয়, শক্ত হয়ে ঘুরে দাঁড়ানোর সময়। এই যে অহেতুক মিথ্যে কিছু অপবাদের জালে তুমি জড়িয়ে পড়েছ, সেই সব জাল ছিন্ন করে সত্যিটা সকলের সামনে আনার সময়। এইভাবে যদি তুমি ভেঙে পড়ো তাহলে কি করে চলবে রাত্রি?
রাত্রি তবুও কিছু বলল না। কোনো কথা বলতে ইচ্ছে করছে না তার। হয়তো রোয়ানের বলা কথাগুলো কর্ণকুহর পেরিয়ে তার অন্তরে প্রবেশও করতে পারেনি। রোয়ান আরও অনেক কিছুই বলল, কিন্তু তার কোনো কিছুই রাত্রির শ্রুতিগোচর হলো না। সে যেমন নির্বক নিশ্চল হলে তেমনই রইল। কোনো অভিব্যক্তির সামান্যতম আভাসটুকুও দেখা গেল না। রোয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল রাত্রির ম্লান মুখখানার দিকে। রোয়ান যেন একবার সেই পুরনো রাত্রিকে সন্ধান করার ব্যর্থ প্রয়াস করল। সেই রাত্রি যার সঙ্গে তার আলাপ হয়েছিল, সেই প্রাণোচ্ছল মেয়েটা যেন কোথায় হারিয়ে গেছে। সুখ নামক শব্দটাই যেন হঠাৎ উধাও হয়েছে তার জীবন থেকে। কিছুক্ষণের নীরবতার পর রোয়ান আবারও কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আবারও বেজে উঠল রাত্রির ফ্ল্যাটের কলিং বেলটা। আরও একবার রাত্রির অন্তরটা যেন কেঁপে উঠল। আবারও যেন ছুটে যেতে চাইল, কিন্তু না, এবার আর রাত্রি ছুটে গেল না। দ্রুত হাতে খুলে দিল না দ্বার। আবারও আশাহত হতে চায় না রাত্রি। রোয়ান একবার রাত্রির দিকে তাকালো। তার মধ্যে দরজা খোলার কোনো আগ্রহই নেই। তাকে আর বিরক্ত না করে রোয়ান নিজেই এগোলো দরজাটা খুলতে। দরজা খুলতেই ওপারে দাঁড়ানো নিশীথ ব্যস্ত কণ্ঠে বলে উঠল, রাত্রি তুমি ঠিক। তার কথা সম্পূর্ণই হলো না। নিশীথ হয়তো ভেবেছিল রাত্রেই দরজা খুলবে, কিন্তু রোয়ানকে সে আশা করেনি। নিশীথ একটু থেমে বলল, তুমি কখন এসেছো? এই তো একটু আগেই। আরও আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু মিডিয়া শুধু রাত্রি আর ফেলিক্সের অ্যাপার্টমেন্টের সামনেই ভিড় জমায়নি। সকাল থেকে আমার অ্যাপার্টমেন্ট আর আমার অফিসের সামনে এসে হাজির হয়েছিল। যতক্ষণ না ওদের হ্যান্ডেল করা হয়েছে ততক্ষণ তো বেরোতেই পারেনি। তারপরে সারা দিন জুড়ে নানা মানুষের ফোন আর অহেতুক প্রশ্ন। এই একটা ইনসিডেন্ট কিভাবে সবটা বদলে দিল। নিশীথ গম্ভীর সুরে বলল, হ্যাঁ, অনেক কিছুই বদলে গিয়েছে, আর সেইগুলোই এক এক করে আবার তার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। রোয়ান একটু ভুরু কুঞ্চিত করে বলল, মানে কি বলতে চাইছো তুমি? কিছু না। রাত্রি কেমন আছে? ঠিক আছে তো? রোয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা রাত্রির ফ্ল্যাট, তবুও আমি দরজা খুলতে এসেছি। এতক্ষণ আমরা এত কথা বলছি, অথচ এখনো পর্যন্ত রাত্রি একবারও জানার চেষ্টাও করছে না তার ফ্ল্যাটে কে এসেছে। তাহলেই বুঝে নাও কেমন আছে। নিশীথ একবার ভেতরের দিকে দৃষ্টি রাখল। রোয়ানও তার দৃষ্টি অনুসরণ করে একবার সেই দিকে তাকিয়ে আবার নিশীথের দিকে তাকিয়ে বলল, আমি এখন আসি নিশীথ, বাকি কাজটুকু তোমার। এখন রাত্রির তোমাকে প্রয়োজন, আমাকে নয়। নিশীথ কোনোদিনই বিনয়কে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নয়। এক্ষেত্রে কোনো রকম বিনয় প্রকাশ করল না সে। রোয়ান নিঃশব্দে সামান্য একটু হেসে নিশীথের কাঁধে হাত রেখে বেরিয়ে গেল। নিশীথ একবার সেদিকে তাকিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ভেতরের দিকে। রাত্রি তখনও নিশ্চুপ এক পুতুলের মতো সেখানেই বসেছিল। এক রাতে রাত্রির ওই মলিন হয়ে আসা মুখটার দিকে তাকিয়ে নিশীথের অন্তরটা যেন একটা অব্যক্ত বেদনার যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে উঠতে লাগল। নিশীথ ধীর শান্ত কণ্ঠে ডাকল, রাত্রি। রাত্রি চমকে তাকালো নিশীথের দিকে, যেন এই আহ্বানটুকুর প্রতীক্ষাতেই ছিল সে। সামান্য ছোট্ট একটা ডাক যেন তার নিষ্প্রাণ অন্তরে নতুন করে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলল। হারিয়ে যাওয়া অনুভূতিরা আবার যেন ফিরে আসতে লাগলো।
ধীরে ধীরে যেন তার গভীর চোখের তারায় ফুটে উঠতে লাগলো কত জমানো বেদনা। ম্লান চোখের কোণে জমে উঠল নোনা বাষ্পের মেঘ। কয়েক মুহূর্তের নীরবতা, তারপরেই হঠাৎ আছড়ে পড়া উত্তাল ঢেউয়ের মতোই রাত্রি তীর বেগে আছড়ে পড়ল নিশীথের বুকে। আশ্রয় নিল তার একান্তই নিরাপদ আশ্রয়ে। নিশীথ তার দুই বাহুর বাঁধনে বেঁধে নিল রাত্রিকে তার বক্ষ মাঝে। রাত্রির দুই চোখে আবার নামল অকাল শ্রাবণের ধারা, বয়ে চলল বাঁধভাঙা স্রোতের ন্যায়, যেন মুক্ত করে দিতে চাইছে তার অন্তরে জমাট বাঁধা সব যন্ত্রণা। রাত্রির দুটো হাত আগড়ে ঝরেছে নিশীথের কোটের কিছুটা অংশ। ক্রমে দৃঢ় হচ্ছে সেই মুষ্টির বাঁধন, যেন প্রাণপণে আঁকড়ে ধরতে চাইছে তাকে। কিছুতেই যেন শিথিল করতে চায় না সেই বাঁধন। আজ কোনো কথা নয়, আজ যেন কোনো ভাষার প্রয়োজন নেই। আজ যেন নীরবে ব্যক্ত হচ্ছে সব জমানো ব্যথা। রাত্রি নীরবে নিশীথের প্রশস্ত বুকে মাথা রেখে মুক্ত করে চলেছে তার চোখের কোল বেয়ে নেমে আসা উষ্ণ জলকণাগুলো। আর নিশীথ, তার একটা হাত কখন যেন উঠে এসেছে রাত্রির মাথায়। ধীরে ধীরে তার মাথায় আলতো পরশ বুলিয়ে দিতে লাগলো নিশীথ। রাত্রির গভীর আঁখি বেয়ে নেমে আসা তপ্ত জলরাশি পোশাকের আবরণ পেরিয়ে সিক্ত করছে নিশীথের অন্তর। সেই নোনা জলের প্রতিটা কণায় মিশে থাকা গভীর না বলা যন্ত্রণার পরশেই বুঝি নিশীথের চোখের কোণ দুটোও আর্দ্র হয়ে উঠল। পশ্চিম দিগন্তে ডুবন্ত ওই সূর্যের হাত ধরে নামছে সন্ধ্যা। গোধূলি বেলার শেষ আলোটুকু মেখে নীড়ে ফিরছে শান্ত পাখির দল। তাদের কলকলনেতে যেন মুখরিত দিনান্তের শেষ বেলা। বেলা শেষের সেই সুন্দর মুহূর্তটুকু যেন কোনো চিত্রকরে নিখুঁত তুলির টানের মতোই ফুটে উঠেছে সমগ্র ধরণীর বুকে। কিন্তু কোনো এক অদৃশ্য মন্ত্রবলে সেই নিখুঁত চিত্র যেন বাদ হয়ে রয়ে গেছে ডাউন টাউন লন্ডনের হাই ক্লাউডের 9 ফ্লোরের একটি ফ্ল্যাটে। গোটা জগৎ সংসার থেকে যেন বিচ্ছিন্ন এই জায়গাটুকু। সেই সঙ্গে নিশীথ আর রাত্রিও যেন কিছু মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হতে চেয়েছিল এই কোলাহলময় জগৎ থেকে। ক্ষণিকের জন্য যেন ভুলে যেতে চেয়েছিল পারিপার্শ্বিক সব কিছু। নিশীথের বক্ষলগ্না রাত্রি যেন তার নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়ে শান্ত করতে চাইছিল তার অশান্ত মনের অস্থিরতা। নিশীথও তার রাত্রিকে দুই বাহুর অবেধ্য বৃত্তের আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে, যেন সমস্ত বিপদ, সমস্ত ঝড় ঝঞ্ঝার আঘাত থেকে আড়াল করতে চাইছে। রাত্রির চোখে নেমে আসা অকাল বর্ষণের গতি ধীরে ধীরে স্থিমিত হয়েছে। নিশীথের ভালোবাসার উষ্ণতার যেন একটু একটু করে শান্ত হয়েছে রাত্রির অশান্ত মন। কোথায় সেই মান, কোথায় সেই অভিমান? নিশীথের বক্ষলগ্না রাত্রির মনে ওই শব্দগুলোর ছিটে ফোঁটাও যেন আর অবশিষ্ট নেই। রাত্রির জীবনে হঠাৎ নেমে আসা এই ঝড় যেন ভেঙে চুরমার করে দিয়েছে অভিমানের সেই বিরাট প্রাচীর। আজ দুটো মনের মাঝে নেই কোনো অন্তরায়। রাত্রি কতটা সময় এইভাবেই তার নিরাপদ আশ্রয়ে মাথা রেখে অতিবাহিত করে দিতে পারত জানা নেই। নিশীথ আজ বাধা দেয়নি রাত্রিকে, পরম যত্নে যেন আঁকলে রেখেছে তাকে। কিন্তু এই নিস্তব্ধ মুহূর্তের নীরবতা ছিন্ন করে হঠাৎ বেজে ওঠা একটা যান্ত্রিক সুর যেন তাদের দুজনকেই আবার ফিরিয়ে আনলো বাস্তবের মাটিতে।
রাত্রির বন্ধ চোখের পাতা দুটো ধীরে ধীরে উন্মীলিত হলো। নিজের অবস্থানটা বুঝতে যেন আরও কিছুটা সময় লাগলো রাত্রির। নিশীথের বুকের মাঝে নিজেকে আবিষ্কার করে যেন রাত্রি কিছুটা ব্যস্ত হয়েই সরে এলো। প্রবল ঘূর্ণাবর্তে এলোমেলো হয়ে পড়া মনটা অনায়াসেই খুঁজে নিয়েছিল তার শান্তির ঠিকানা। এত বাধা বিঘ্নের হিসেব তো আর মন বোঝে না, সে শুধু খোঁজে ভালোবাসার উষ্ণতা। তাই আজ রাত্রির মনও অভিমানের ক্ষণস্থায়ী প্রাচীর পেরিয়ে খুঁজে নিয়েছে তার ভালোবাসার ঠিকানা। কিন্তু তবুও রাত্রি যেন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। হয়তো দীর্ঘদিনের অভিমানের পাহাড়ের নিচে চাপা পড়ে থাকা ভালোবাসা এত সহজেই ব্যক্ত করলে পারল না তাদের অস্তিত্ব। রাত্রি অপ্রস্তুত দৃষ্টি একবার নিশীথকে ছুঁয়েই যেন নিবদ্ধ হলো অন্যদিকে। একটু থেমে রাত্রি বলল, সরি, আমি। রাত্রির কথা সম্পূর্ণ হলো না। তার আগেই নিশীথ তাকে বাধা দিয়ে বলে উঠল, এটা এসব সরি থ্যাংক ইউ বলার বা আলোচনা করার সমান নয় রাত্রি। তার জন্য তুমি পরে অনেক সময় পাবে। এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি আছে। এতটুকু বলেই নিশীথ তার বেজে ওঠা ফোনটা বের করে একবার স্ক্রিনে চোখ বুলিয়ে নিয়েই বলল, বলো, কাজ হয়েছে? ফোনটা রিসিভ করেই বলল। অপর প্রান্ত থেকে ভেসে আসা কথাগুলো রাত্রি শুনতে পেল না। নিশীথ অল্প কিছুক্ষণ কথা বলার পরই ফোনটা রেখে রাত্রির কাছে এসে বলল, অনেক কিছু করার আছে রাত্রি, নিজেকে শক্ত করো। এইভাবে মিথ্যে কিছু অ্যালিগেশনে তুমি ভেঙে পড়তে পারো না। রাত্রি নিশ্চুপ নির্বাক দৃষ্টিতে নিশীথের দিকে তাকিয়ে ভাবল, এই তো সেই নিশীথ যাকে সে চেনে। নিশীথ রাত্রিকে সোফায় বসিয়ে তার পাশে বসে বলল, রাত্রি, তুমি একটু শান্ত হয়ে আমার কথা শোনো। কয়েকটা প্রশ্ন আমি তোমাকে করব, খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে উত্তর দেবে। রাত্রি যেন মন্ত্রমুগ্ধের মতো মাথা নেড়ে সায় দিল। নিশীথ একটু থেমে বলল, আগে তোমাকে কটা কথা বলে দিই। দেখো রাত্রি, ব্যাপারটা যে কতটা জটিল সেটা তুমিও জানো। পুলিশের ইনভলভমেন্ট এক্ষেত্রে এড়ানো সম্ভব নয়। ওরা ইনভেস্টিগেট তো করবেই। কিন্তু তুমি চিন্তা করো না, আমি কথা বলে নিয়েছি। তোমাকে বা ফেলিক্স ক্রেসিডা কাউকেই পুলিশ স্টেশনে যেতে হবে না। এই কেসের যিনি ইনচার্জ অফিসার এখানেই আসবেন তোমাদের সাথে কথা বলতে। ফেলিক্স আর ক্রেসিডাও এখানেই আসছে। তোমার টেনশনের কিচ্ছু নেই। তুমি যখন অন্যায় কিছু করোইনি তখন চিন্তা কিসের রাত্রি? রাত্রি মন্ত্রমুগ্ধের মতো যেন শুনছিল নিশিতার প্রত্যেকটা কথা। ধীরে ধীরে যেন ফিরে আসছে রাত্রির হারানো আত্মবিশ্বাস। সত্যিই তো, সে কিছু করেনি, তাহলে কেন ভেঙে পড়ছে সে? এই মিথ্যা অপবাদের ভারে কেন নুয়ে পড়ছে? নিশীথের চোখের দিকে তাকিয়ে রাত্রির চোখের কোণ দুটো যেন আবারও কিছুটা ভিজে উঠতে চাইল। এতটা বিশ্বাস করে নিশীথ তাকে। আজ যখন সবাই তাকে অবিশ্বাসের চোখে দেখছে, একটা চরম মিথ্যে যখন সত্যি হয়ে দাঁড়িয়েছে, তখন শুধুমাত্র গুটি কয়েক মানুষ আজও একই বিশ্বাস বজায় রেখেছে। আর সেই মানুষগুলোর তালিকায় নিশীথের নামটাও স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে। ধরে আসা গলায় রাত্রি বলে উঠল, আমি সত্যিই কিছু জানি না নিশীথ। এইসব মিথ্যে। আমি জানি না কখন কি করে এইসব কিছু ঘটে গেছে। আমি। রাত্রি কথা আবারও অসম্পূর্ণই রয়ে গেল। নিশীথ আবারও তাকে মাঝপথে বাধা দিয়ে বলে উঠল, সেটা তোমার বলার প্রয়োজন নেই রাত্রি। আমি জানি তুমি এমন কিছু করা তো অনেক পরের কথা। তুমি এমন কিছু করার কথা ভাবতেও পারো না। তাই আমাকে অন্তত কোনো জাস্টিফিকেশন দিও না তুমি। রাত্রি শূন্য মনটা যেন সত্যিই আজ আবার কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। চোখের কোণে জমে ওঠা বাষ্পগুলো যেন ঝরে পড়তে চাইল।
কিন্তু রাত্রি তাদের মুক্ত হতে দিল না। নিশীথ রাত্রির একটা হাতের ওপর হাত রেখে বলল, আর দুর্বল হলে চলবে না রাত্রি, নিজেকে শক্ত করো, এখনও অনেক কাজ বাকি। এবার আমি তোমাকে কিছু প্রশ্ন করব, একটু ভেবে উত্তর দিও। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আস্তে আস্তে রহস্যের জট তো খুলবেই, আসল অপরাধী বেরিয়ে আসবে, নিশীথের অনেক হাত এতে থাকবে। আগামী পর্বগুলো কিন্তু খুব সুন্দর হতে চলেছে, অনেক রহস্যের জাল খুলবে, অনেক মান অভিমানের পালা ভাঙবে, খুব সুন্দর হতে চলেছে। শুনতে থাকুন। অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগছে। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ।